আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই জয়েন করুক। মিন টাইম আমি একটু প্রিপারেশন নিয়ে নিই। ও মা, তো এই পড়াশোনা থেকে ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে মনে হয় একটু বলেন, সবাই শুনি। হুম, হ্যালো, আমাকে শুনতে পারছেন সবাই? দাদা হ্যাঁ, তো বলছি যে এই যে পড়াশোনা করতেছেন, তো কিরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনাদের বলেন শুনি। হুম, এনি ইমপ্রুভমেন্ট, কোন ইমপ্রুভমেন্ট কি হচ্ছে মনে হয়? হ্যালো, বুঝলাম না। ইমপ্রুভমেন্ট হলে বলেন হ্যাঁ, না হলে দাদা, বলেন না। কিছু একটা বলবেন তো ভাই, যে 10টা ক্লাস তো হয়ে গেল তাই না? আগের থেকে তো আপনার ক্লাস করার পরে লেখার ধরনটা অনেক পাল্টে গেছে আর কি, এবং হুম অনেক হুম তো বেনিফিট পাচ্ছি। কিন্তু আপনার সমস্যা হচ্ছে যখন ফ্রি হ্যান্ডে কিছু লিখতে যাচ্ছে তখন আপনার হুম প্রশ্ন যাচ্ছে যে আসলে এটার পরে এটা হবে না হবে না, এরকম কিছু প্রশ্ন যাচ্ছে। সাথে সাথে আপনার ওই খাতাটা আবার দেখে ফেলছি, নোট খাতাটা, ফলে সমস্যাটা আর কি হুম সমাধান হচ্ছে। হুম, গুড গুড গুড, এটাই তো দরকার। হ্যাঁ, দাদা নমস্কার। দাদা, নমস্কার। আমি লেখার ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে আগে যেভাবে লিখতাম, মানে ছোট ছোট ভাবে, যেমন গ্রামাটিক্যাল ইউজ করতাম, প্রেজেন্ট পাস্ট এরকম। তো এখন কিছু শেখার পরেও আমি ওই ধাঁচে চলে যাচ্ছি। মানে এটা ইমপ্রুভ করার জন্য কি করতে পারি? এটা তো আসলে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। প্রচুর পরিমাণ লিখতে 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 ব্রেনকে একটা কমান্ড দেওয়া শিখতে হবে যে তুমি আর ওইভাবে লিখতে পারবে না ব্রেন, তুমি এখন থেকে এইভাবে লিখবে। ঠিক আছে, এই আর কি জিনিসটা। এই জন্যই তো ভাল লাগে। ভিডিও কই? তো আপনাদের লেখাগুলো আমি দেখছিলাম বসে বসে। তো আমি চেয়েছিলাম যে আজকেই আপনাদের লেখাগুলো কিন্তু অ্যানালাইসিস করতে, বাট আজকে আসলে সময় করতে পারবো না, কারণ আমি গ্রামে আসছি তো একটু ঘুরতে, এই জন্য আর কি। তো আমরা আজকে একটা আর্টিকেল নিব পত্রিকা। হ্যাঁ, এটা একটা স্পেশাল ক্লাস। আমরা যে পড়লাম, আমরা যে শিখলাম আর্টিকেল গুলো, হ্যাঁ, কি শিখলাম আসলে আমরা আপনার টোটাল থেকে আমাদের পড়া থেকে দেখা যাক, হ্যাঁ, যে এইটা থেকে আসলে অ্যাপ্লিকেশনটা কতখানি, বা আপনার মানে এখান থেকে আমাদের কতটুকু লার্নিং হয়েছে সেটা আমরা একটু দেখবো আর কি। ঠিক আছে, তো একটু ওয়েট করেন, আমি লেকচারটা শুরু করতেছি। জাস্ট এ সেকেন্ড প্লিজ। দেখেন, তাহলে স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না?
ইউরোজোনের, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, আমি যদি স্ক্রিনটাকে হরাইজন্টাল ভাবে ধরি, সেক্ষেত্রে কি আপনারা কি হরাইজন্টাল ভাবে পাচ্ছেন না খাড়াখাড়ি ভাবে পাচ্ছেন, মানে ভার্টিক্যালি পাচ্ছেন? স্যার হরাইজন্টালি পাচ্ছি, এভাবে ঠিক তার আছে। মানে তার মানে ফোনটা হরাইজন্টাল ভাবে ধরাটাই বেটার। ওকে, তো দেখেন এটা আপনার হচ্ছে একটা আর্টিকেল, ডেইলি স্টার আর্টিকেল। সাধারণত যেটা হয় এই ধরনের আর্টিকেল গুলো হচ্ছে আপনার প্রজেক্ট সিন্ডিকেট বা এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে নেওয়া হয়। আমরা একটু নিচের দিকে গিয়ে দেখবো এটাও কি ওরকম কোনো আর্টিকেল কিনা। ঠিক আছে, দেখেন। না, এটা এরকম কোনো আর্টিকেল না, এটা একেবারেই ডেইলি স্টারের একটা নিজস্ব সলিড সেলফ ডেভেলপড একটা আর্টিকেল বলতে পারেন। তো দেখেন হোয়াট অ্যাবাউট ইটস টাইটেল, টাইটেলে সে কি বলতেছে আসলে। ওকে ওকে, আমরা একটু দেখি টাইটেলে কি বলতেছে। জাস্ট এ সেকেন্ড প্লিজ। একজন কি বলেছেন, নিউ ব্যাচের ক্লাসটা কি 10টায় কিনা জিজ্ঞেস করেছেন। আমাদের নিউ ব্যাচের ক্লাসটা কিন্তু ইয়ের সময় হয়, 10টার সময় হয়। ঠিক আছে, সকল ব্যাচের ক্লাস 10টা বাজেই হয়, আমরা সবসময় 10টা বাজেই ক্লাস করি। আমি একটু এইভাবেই ধরি, আমার এইভাবে ভালো লাগতেছে আসলে। তো বলতেছে এখানকার হেডলাইনটা কি বলছে দেখেন, বলছে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম উইল লিঙ্গার। অডিওটা সবাই অফ রাখবেন নিজ দায়িত্বে, ইউ হ্যাভ টু কিপ দ্য অডিও অফ। বাট যেহেতু অফ রাখতেন না, তাই আমি সবাইকে মিউট করে দিলাম, ফোর্স মিউট যেটাকে বলি আমরা। নাও সি হোয়াট আই এম সেইং। প্রশ্নে বলা হচ্ছে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম উইল লিঙ্গার ফর ইয়ার্স টু কাম। মানে কি, ইউরোপের যে আপনার মুদ্রাস্ফীতিজনিত সমস্যা, ঠিক আছে, এই সমস্যাটা আরো দীর্ঘায়িত হবে বছরের জন্য। ঠিক আছে, তো এই যে দীর্ঘায়িত হবে, লিঙ্গার মানেই হচ্ছে আপনার কি হওয়া, দীর্ঘায়িত হওয়া, বা ইউ ক্যান সে বিলম্বিত হওয়া। এটার আরেকটা সুন্দর শব্দ আছে আপনার হচ্ছে প্রলং, আরেকটা সুন্দর শব্দ হচ্ছে আপনার লয়টার, LYTER মনে হয়, লয়টার। তো আপনারা জানবেন, উচ্চারণে একটু সমস্যা আছে, এটা আপনারা দেখে নিন। ঠিক আছে, তো এবার দেখেন আমাদের যে লার্নিং, মানে আমরা যা পড়েছি তা আসলে কতটুকু ইফেক্ট ক্যারি করে আমাদের পড়ায়, আমরা একটু বের করার চেষ্টা করব। হ্যাঁ, বলছে ইউরোজোন ইনফ্লেশন, ইউরো অঞ্চলের যে মুদ্রাস্ফীতি মে হ্যাভ পিকড, হয়তো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শেষ, এই বাট দিয়ে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু করা হয়েছিল, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা আগের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের মতোই, ইউরোজোন ইনফ্লেশন। তো এই জন্য একবারই আনা হয়েছে, বাট উইল সাবসাইড সো স্লোলি। কিন্তু এই ইউরোজোনের ইনফ্লেশনটা এত ধীরে ধীরে কমবে। এই যে পরবর্তী ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ছিল ইউরোজোন ইনফ্লেশন উইল সাবসাইড। সাবসাইড 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 মানে কি, কমে যাওয়া। So slowly, the adverb clause that it could be years before it get back to the European Central Bank 2% target. কিন্তু কি বলছে যে এতটাই ধীরে ধীরে ঘটতে পারে যে এটা হয়তোবা ইউরোপিয়ান যে কেন্দ্রীয় ব্যাংকের যে লক্ষ্যমাত্রা 2% মুদ্রাস্ফীতি, এটাতে পৌঁছাতে পৌঁছাতে কয়েক বছর লেগে যেতে পারে। ঠিক আছে, তো এই যে পুরো ফ্যাক্টরটা, এটাকে মডিফাই করতেছে কি একটা ক্লজ ফ্রেজ দিয়ে, যে কিপিং প্রেসার অন দা ইসিবি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক টু টাইটেন পলিসি ওয়েল ইনটু 2023। এখানে অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল এরকম করে যে দ্যাট কিপ প্রেসার বা হুইচ কিপ প্রেসার, আমি ক্লাস দিচ্ছি, হুইচ অর দ্যাট কিপ প্রেসার অন ইসিবি টু tighten policy well into 2023। এই which keep pressure, এটাকে রিডাকশন করলে কি হবে, keeping pressure on the ECB। এটাকে আমরা শিখিয়েছিলাম, আপনাদের শিখিয়েছিলাম না যে which বা that দিয়ে কোনো অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করলে সেটা রিডাকশন করা যায়, মনে পড়ে?
হ্যালো, মনে পড়ে? হ্যালো, চ্যাট বক্সে রিপ্লাই দিবেন প্লিজ। চ্যাট বক্সে, হ্যাঁ, থ্যাংক ইউ। সো তার মানে কি ওই জিনিসটা কিন্তু এখানে আমার কাজে লাগতেছে। আচ্ছা, এই যে দেখেন, তার মানে এখানে কিন্তু আমরা ওইটা পেলাম। এবার দেখেন এই যে সেকেন্ড সেন্টেন্সটা দেখেন কি বলতেছে, হ্যাভিং রেইজড ইন্টারেস্ট রেট বাই রেকর্ড 200 বেসিস পয়েন্ট সিন্স জুলাই। এই যে আপনাদের হ্যাভিং পড়িয়েছিলাম আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজের নিয়ম, একটু মনে করে দেখেন। এখানে মেন ক্লজটা কি? মেন ক্লজটা হলো দ্য ECB has already taken a giant step toward taming inflation. এটা হলো মেইন ক্লজ। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই একটি বৃহৎ পদক্ষেপ নিয়েছে। জায়ান্ট স্টেপ মানে বড় পদক্ষেপ, জায়ান্ট মানে দানব আকৃতি কিছু বোঝায়। কিসের জন্য? টুয়ার্ড টেমিং ইনফ্লেশন। টেম যখন ভার্ব হিসেবে ইউজ করা হয়, এটা মিন করা হচ্ছে পোষ মানানো বা নিয়ন্ত্রণে আনা। তো মিনিংটা হলো এরকম যে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে কি করেছে, একটা বড় পদক্ষেপ নিয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। এটা ছিল আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্য একটা অ্যাডভার্ব ক্লজ ছিল, সেটা কি? আফটার দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক had raised interest rate by a record 200 basis point, ঠিক আছে, সিন্স জুলাই। ওই আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজটাকে রিডাকশন করা হয়েছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হলো দা ইসিবি, আবার অ্যাডভার্ব ক্লজ এটা ছিল যে আফটার ইসিবি হ্যাড রেইজড ব্লা ব্লা ব্লা। তো ওইখানে হ্যাভিং দিয়ে রিডাকশন করা হয়েছে, দেখেছেন? এখন অ্যাডভার্ব ক্লজের এই ফ্রেজটা আগে চলে আসাতে কমা দিয়ে আলাদা করতে হয়, তাই জুলাইয়ের পর একটা কমা বসছে। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেখানে ওই যে টুয়ার্ড, এই টুয়ার্ড প্রিপোজিশনের ভার্ব হচ্ছে টেমিং, তার অবজেক্ট হচ্ছে কি টেম করবেন? মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা হয়েছে, হুইচ হিট 10.6% ইন অক্টোবর বিফোর ইজিং লাস্ট মান্থ টু 10%। এখানে মেইনলি অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে হুইচ হিট 10.6% ইন অক্টোবর, ঠিক আছে, যেটা কিনা অক্টোবরে 10.6% পৌঁছে গিয়েছিল। কিসের পূর্বে? আপনার হচ্ছে একটু কমার পূর্বে, গত মাসে আপনার 10% কমে আসার পূর্বে। এখন এম ড্যাশ দিয়ে পরের অংশটা কি বোঝাচ্ছে? হুইচ ইজ স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, যেটা হচ্ছে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার 5 গুণ বেশি। এই হুইচ ইজ স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, এই হুইচ কেটে দিয়েছি আর ইজ কেটে দিয়েছি, এটা কি হয়ে গেল? স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল। এখন আমি আপনাদেরকে অডিও অন করার সুযোগটা দেব, এবং আমি দেখব যে আপনারা এখানে আমাকে একটা জিনিস ব্যাখ্যা করে বুঝাতে পারেন কিনা। এখানে বিফোর ইজিং এইটা কিভাবে হয়েছে, কি বলতে পারবেন? কেউ অডিও অন করে বলতে পারবে এটা কিভাবে হয়েছে? স্যার এটা বিফোর হচ্ছে অ্যাডভার্বিয়াল হচ্ছে ক্লজ ছিল, এখানে বিফোর এর সাবজেক্ট অক্সিলারি ভার্ব ছিল, সেগুলো উঠে গিয়ে ইজিং হয়ে গেছে। এখানে সাবজেক্টটা কি ছিল বলেন তো, কি বুদ্ধি করে আপনি পারবেন বলেন। দেখেন, আপনি যদি অ্যাডজেক্টিভ ক্লজটার দিকে তাকান, এখানে হুইচ ECB ছিল। হিট, এখানে এই হুইচটা ছিল মূলত ইনফ্লেশনটাই। তো এখানে বাক্যটা ছিল ইনফ্লেশন হিট 10.6% ইন অক্টোবর বিফোর দ্য ইনফ্লেশন ইজড লাস্ট মান্থ এত এত এত। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্টটা ছিল ইনফ্লেশন, সেটা এই বিফোর যুক্ত অ্যাডভার্ব ক্লজের পরেও ছিল, তাই বিফোর যুক্ত অ্যাডভার্ব ক্লজটাকে রিডাকশন করা হয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। ওকে,
এরপর দেখেন কি বলতেছে, এরপর দাদা বলতেছে একটা যে কোশ্চেন করা যাবে? হ্যাঁ বলেন বলেন। দাদা এম ড্যাশের পরে যে অ্যাডজেক্টিভ ক্লজটা, এটা মানে এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ? এটা হচ্ছে আপনার এই যে 10% না, এই আপনি জাস্ট একটা জিনিস ভাবেন, এই যে 10%, এই 10% বলার পর আমি যদি বলি ইট ইজ স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, তাহলে এই ইট বোঝাচ্ছে কাকে? 10% কে বোঝাচ্ছে। হুইচ ইজ স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, হুইচ কাটলাম, ইজ কাটলাম, স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল। বুঝতে পারলাম? হ্যালো জি ভাইয়া। জি স্যার, কিন্তু হচ্ছে হ্যাভিং এর ওইখানে হ্যালো, আরেকটা নিয়ম শিখছিলাম স্যার। বুঝি নাই কি বললেন? হ্যাভিং এর ওইখানে আরেকটা নিয়ম শিখছিলাম, হ্যাভিং কেটে দিয়ে রাইজিং করা যাইতো না? আপনি যদি হ্যাভিং কেটে যেতে চান তাতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আফটার রেইজিং হবে। ওকে, আফটার রেইজড। হ্যাঁ আফটার রেইজড বলি নাই ভাই, আফটার রেইজিং বলেছি। ঠিক আছে? ঠিক আছে। ওকে আর দাদা, যিনি বুঝতে পারছি, সুন্দর। 5 টাইমস দ্য, এই যে এম ড্যাশের পরের পার্টটা বুঝেন নাই, তিনি বুঝতে পারছেন? আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? স্যার এম ড্যাশের এখানে আর একটু ক্লিয়ার করেন, মানে এম ড্যাশটা কখন ব্যবহার করে এটা লেখা যায়? এটা আপনি ক্লাসের 4 নম্বর বা 3 নম্বর ভিডিওতে গেলেই পাবেন, সবকিছু দেওয়া আছে। ওকে, দেখবেন দয়া করে। ওকে, ওখানে আপনাদের সব স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, ওখানে হুইজ এর পরিবর্তে কেটে দিয়ে ওখানে এম ড্যাশ ইউজ করছে, ওটা কমা ইউজ করা যেত। না, আপনাদেরকে এই জিনিসটা এইভাবে পড়ানো হয় নাই। আপনাদেরকে পড়ানো হয়েছিল যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজটাকে যদি একটু ব্রেক দিয়ে পড়তে চান, বা ইউ ক্যান সে একটু সিগনিফিকেন্স দিয়ে পড়তে চান, মনে করেন আপনি বলতেছেন যে ইউরোপের তো বর্তমান ইনফ্লেশনটা হয় 10%, যেটা কিনা লক্ষ্যমাত্রার 5 গুণ। এই যে আপনি পরের অংশটাতে একটু জোর দিলেন, এই জোর দেওয়ার ক্ষেত্রে আপনি এম ড্যাশটা ইউজ করতে পারেন। যেমন 10% বলার পরে ওর একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, which is still 5 times the target level. তো আপনি চাইলে পুরো ক্লজটাকে রেখেই হুইচ এর আগে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারতেন, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে না, হুইচটা বাদ দিয়ে দিই, ইসটা বাদ দিয়ে দিই, স্টিল 5 টাইমস দ্য টার্গেট লেভেল, এম ড্যাশ দিয়ে আলাদা করে দিই। এটা এখানে করা হয়েছে। আপনি যদি এম ড্যাশটা না দিতে চাইতেন তাহলে একটা কমা দিলে হতো, কিন্তু এটা একটা কি, এটা একটা অ্যাপোজিশনের কাজ করতেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? জি জি স্যার বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? মানে ওটার উপরে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তখন হচ্ছে এম ড্যাশটা ব্যবহার একটা করলাম। প্রেসার দেওয়া, হ্যাঁ প্রেসার। আমরা অনেক সময় বলি না যে স্যার তুমি কি জানো, আমরা অনেক সময় হ্যালো, বলি না যে আসসালামু তুমি কি আলাইকুম। জানো। আর ওয়ালাইকুম আসসালাম। স্যার বিফোর ইজিং এর ওই জায়গাটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে একটু যদি একটু বলতেন কিভাবে হয়? ওখানে বাক্যটা একটুখানি ছিল ভিডিও অন করে রাখছি বিফোর, অডিও। বিফোর ইনফ্লেশন ইজড লাস্ট মান্থ, ওটাকে রিডাকশন করে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কাটা হয়েছে ইনফ্লেশন, তারপর মেইন ভার্বটাকে অ্যাক্টিভ হিসেবে আইএনজি করে দেওয়া হয়েছে বিফোর ইজিং। ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার, আমাদের নিশ্চয়ই। অ্যাডভার্ব ক্লজ লেকচারে গেলে পাবেন আপনি। ঠিক আছে? জি স্যার। ওকে, শাহেদ মোস্তফা স্যার এবার এরা বলছি কি, অন করে রাখছে অডিও, খুব বাজে শব্দ আসতেছে। এইটা তো এখন আমি কি করবো বলেন, আপনাদেরকে বারবার মিউট করতে করতে আর ভালো লাগে না আমার। দাদা সকলকে মিউট করে আবার দিলেন করে আপনারা দিলাম, যখন সমস্যা বলবেন। নেই। দেখেন এবার বলছে, হ্যাঁ আপনিও মিউট হয়ে যান ভাই, মিউট করে দিয়েছে অলরেডি সবাইকে। এবার বলছে পাইপলাইন প্রেসার রিমেইন অ্যাবান্ডেন্ট। তো বলতেছে কি যে পাইপলাইন প্রেসারটা হচ্ছে মানে এর মধ্যে যে চলমান যে আপনার চাপ আছে এটাও প্রচুর, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। হাউএভার, যদিও কিরকম, উইথ এনার্জি প্রাইসেস স্টিল স্কাই হাই, যদিও কিরকম যে আপনার আপনি জ্বালানি খরচ বা দাম মূল্য এটা আকাশচুম্বী বা আকাশ ছোঁয়া। আনএমপ্লয়মেন্ট এট রেকর্ড লো, বেকারত্ব আপনার হচ্ছে একদম ইতিহাসের পর্যায়ে পৌঁছে গেছে।
অ্যান্ড ওয়েজ গ্রোথ অ্যাক্সেলারেটিং, এবং মজুরির হারও আপনার তড়িৎ গতিতে বেড়ে চলছে এরকম বোঝাচ্ছে। তো পাইপলাইনের মধ্যে অনেকগুলো সমস্যা আছে এরকম বোঝাচ্ছে। সিম্পল সেন্টেন্স, ওগুলো প্যাচ নাই। দাদা রেকর্ড লোজ বলতে কি বুঝাইছে দাদা? হুম 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 মানে রেকর্ড লো বুঝালো কেন? আসলে তো এটা তো আনএমপ্লয়েবল রেটটা অনেক হাই আর কি, এটাই তো বুঝাইছে। হুম 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 বাট এখন এখানে রেকর্ড লোজটা একটু এখানে হওয়া দরকার, মানে পরে মনে হচ্ছে যেটা হওয়া উচিত হচ্ছে এমপ্লয়মেন্ট এট রেকর্ড লো। এখন এটা আসলে ওনারা কেন আনএমপ্লয়মেন্ট এট রেকর্ড লো লিখলো মাথায় ঢুকতেছে না, হয়তো প্রবলেম হতে পারে লেখার সময়, ঠিক আছে। এরপর বলছে গভর্নমেন্ট স্টিমুলাস এখানে মেজার্স। মেইন হচ্ছে পার্ট হচ্ছে পাইপলাইন প্রেসার রিমেইনস অ্যাবান্ডেন্ট, এতটুকুই তো। হ্যাঁ এতটুকু। এবার এই যে অ্যাবান্ডেন্ট এটা কি কি, উইথ ব্লা 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 ব্লা। আমরা বলি না যে গভর্নমেন্ট ইজ ডিলিং উইথ ইনফ্লেশন, ঠিক আছে, আবার উইথ মেনি আদার প্রবলেমস ইনক্লুডিং ব্লা 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 ব্লা। অন্যান্য সমস্যার পাশাপাশি গভর্নমেন্টকে এই সমস্যাটাও ডিল করতে হচ্ছে এরকম বলি না আমরা, তখন এই উইথ দিয়ে বাকি জিনিসগুলোকে আমরা এক্সপ্লেইন করি, ঠিক আছে। হাউএভারটা কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে? হ্যাঁ ভাই, কি 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 হাউএভারটা কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে? কোনটা কি হিসেবে হয়েছে বুঝি না আমি। হাউএভার হাউএভারটা হচ্ছে, অডিওটা অফ করেন, হাউএভারটা হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, এবার কি বলেছে? দাদা একটা কোশ্চেন ছিল। বলেন, শুনছি। এই আমার আর কি ফার্স্ট প্যাসেজে যে বলছে যে স্টিল 5 টাইমস হাই, এটা কি 10.6 টা বুঝাইছে না? না 10 পয়েন্ট না, মানে এটা আগের কোশ্চেন। পত্রিকা পড়ে বুঝতে হবে এটা কাকে বোঝাচ্ছে। ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের টার্গেট হলো 2%, গত মাসে ছিল 10%, গত মাসেরটাকে বোঝাচ্ছে ভাই। ওকে দাদা একটা ছিল, বিজন কুমার, রোহন, জোজো স্যার এরা অলওয়েজ অন রাখতেছে অডিও। নাম কি ওনার একটু বলেন আমাকে। বিজন কুমার, রোহন, জোজো। বিজন কুমার না? আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখছি হাউ টু ডিল উইথ দিস। এই যে ওয়েটিং রুমে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল, শেষ, ঠিক আছে। ওকে, হ্যাঁ তারপর কি বলছে? Government stimulus measures are working against ECB's policy tightening. বলতেছে কি, সরকারের যে প্রণোদনামূলক যে পদক্ষেপগুলো আছে, স্টিমুলাস মানে প্রণোদনামূলক বোঝায়, এগুলো মূলত ইসিবির যে আপনার সংকোচনমূলক পলিসি সেটার বিপরীতে কাজ করতেছে। এন্ড এই যে আরেকটা ক্লজ শুরু করছে, একটা ক্লজ শেষ, কমা দিয়ে কনজাংশন এন্ড, এরপরে আরেকটা কানা হয়েছে, টু মাচ অফ দ্য এনার্জি প্রাইস রাইজ, জ্বালানি মূল্যে অত্যাধিক মাত্রায় বৃদ্ধি হ্যাজ সিপড ইনটু দ্য ব্রডার ইকোনমি, ঠিক আছে। মানে হচ্ছে এই দাম বৃদ্ধিটা আপনার হচ্ছে ইকোনমির বৃহৎ পরিসরে ঢুকে পড়েছে থ্রু সেকেন্ড রাউন্ড ইফেক্ট, এটা দ্বিতীয় পর্যায়ের প্রভাবের কারণে। এখন এই যে সেকেন্ড রাউন্ড ইফেক্ট, এখানে এসে এন্ড এর পরের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ছিল সেটা শেষ হইলো। এখন এই সেকেন্ড রাউন্ড ইফেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেটা হচ্ছে গিয়ে কি, হুইচ ইজ ফুয়েলিং আন্ডারলাইং প্রাইস গ্রোথ। এই হুইচ কেটে দিয়েছি, ইজ কেটে দিয়েছি, রিডাকশন করে কি হলো, ফুয়েলিং আন্ডারলাইং প্রাইস গ্রোথ, অর্থাৎ যা কি করতেছে, আপনার আপনার ভিতরে থাকা প্রাইস লেভেলটাকেও বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। কিরকম হয় ব্যাপারটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরেন আপনার আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়ে গেছে, এখন কি হলো, আপনি দেখবেন যিনি ধান চাষ করতেছে উনি হয়তোবা ডিজেলটা একটু বেশি দামে কিনতে হচ্ছে। এই তখন কি হচ্ছে, উনি যখন দিন শেষে ধান উৎপাদন করে ক্যালকুলেশন করবে, ওনার খরচ বেড়ে যাবে না? খরচটা কিন্তু বেড়ে যাবে। তখন উনি কি করবে, আবার বিক্রি করতে গিয়ে দামটা বেশি করে ধরবে। এই যে ফুয়েলিং আন্ডারলেইং প্রাইস গ্রোথ, বুঝতে পারলাম আমরা? জি দাদা। তার মানে জি দেখেন, দাদা, বুঝতে পারছি। আপনি যে কয়টা লাইন পড়ছেন প্রথম থেকে ইউরোজোন থেকে, এই সবই কিন্তু দিন শেষে আপনার এই ক্লজ আর ফ্রেজ যা পড়াচ্ছি সবই ক্লজ আর ফ্রেজ। এই যে মিনওয়াইল, এই যে লিঙ্কার বা কনজাংশন যাই বলেন না কেন, প্রথমে আসছে, কমা দিয়ে আলাদা করছে। এখন এটার মেইন ক্লজটা কি,
a recession is now seen milder than fear. এটা হলো মেইন ক্লজ। মানে এর মধ্যে আবার কি একটা মন্দাও দেখা যাচ্ছে মৃদুভাবে, যতটুকু চিন্তা করা হয়েছিল তার চেয়ে কম শক্তিশালী রূপে একটা মন্দাও দেখা যাচ্ছে। এখন এই রিসেশনের আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড টু ইজি ইনফ্লেশনারি প্রেশার। অর্থাৎ ইতোমধ্যে আবার কি হচ্ছে, একটা আমাদের যতটুকু চিন্তা করা হয়েছিল তার চেয়েও স্বল্প পরিসরে আমরা একটা মন্দা দেখতে পাচ্ছি, যেটা কিনা মূলত মুদ্রাস্ফীতিজনিত চাপ কিছুটা হলেও কমিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা, প্রশ্ন হলো মন্দা তো ভাই ভালো কিছু না, তাহলে মন্দা আবার ইনফ্লেশনের চাপ কমায় কিভাবে বলেন তো বুদ্ধি করে, কেউ বলতে পারবেন? জি দাদা, কারণ বলেন। মুদ্রাস্ফীতি মানেই তো বোঝা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে উৎপাদন হচ্ছে, সে তুলনায় আমরা যে কারণে টাকার মান কমে যাচ্ছে, তখন যখন মন্দা হবে তখন অবশ্যই টাকার মান একটু বাড়বে। তাহলে মন্দা হলে ভালো বলতে পারি না আমরা? তাহলে মন্দা হলে সবাই ভয় পায় কেন? মন্দা তো যখন উৎপাদন কমে যায় তখন মন্দা শুরু হয়ে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, ইকোনমিক্সে কোনো ইউটোপিয়া নাই যে এটাই ভালো বা এটাই মন্দ। যেমন ধরেন এই যারা বড় বড় ইকোনমিস্ট তারাও বলে যে কিছুটা ইনফ্লেশন দরকার আছে, নয়তো অর্থনীতির প্রবৃদ্ধিটা স্থবির হয়ে যায়। একইভাবে কিছুটা মন্দারও প্রয়োজন আছে, ঠিক আছে? নয়তো কি হবে, অর্থনীতি তার ইনোভেটিভনেস দিকে যাবে না। যখন মন্দা আসবে তখন দেখবেন যে আমাদের কাছে ইনোভেটিভ আইডিয়াও আসবে। যেমন আমি কখনো অনলাইনে পড়াবো এটা চিন্তাই করি নাই, কিন্তু কোভিড এর কারণে আই হ্যাভ বিন ফোর্স টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ অনলাইন টিচিং, এবং এতে করে কিন্তু আমার লস হয় না, আমার লাভ হয়েছে, তাই না? সো সবকিছুই দরকার আছে। এই জন্য বললাম ইন রিসেশন বলেন আর ইনফ্লেশন বলেন, দুইটা জিনিসই দরকার আছে, কিন্তু সবগুলোই শুড কাম উইথ দ্য রিকোয়ার্ড লেভেল। এর বাইরে গেলে হবে না। তো দেখেন আমরা যা পড়ি তার মধ্যেই কিন্তু সেই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ এবং এতে রিডাকশন, এই বিষয়গুলো কিন্তু সব চলে আসে, খেয়াল করে দেখেন। দাদা তারপর এখানে দেখেন কি, হ্যাঁ দাদা। বুঝি নাই দাদা এই জায়গায় মানে ব্যবহার হয়েছে দেন হুম দেন প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ভাই দেন আসলে প্রিপোজিশন ব্যবহার হয়েছে কিনা এই আলোচনাটা আমি ক্লাসে কখনো করি না ভাই, এই রাইটিং ক্লাস ভাই, ঠিক আছে? এটা এখন আপনি বুঝে নেন কষ্ট করে। দাদা আমি আপনাকে এটা বিগত ক্লাসগুলো করলে এগুলো আসলে এগুলো একটু নিচ থেকে বুঝতে হবে, ঠিক আছে? সাধারণত আমরা কম্পারিজন অফ ডিগ্রিতে ব্যবহার করি, তাই বলছিলাম। হ্যাঁ, এটা ডিগ্রি অফ কম্পারিজন ব্যবহার করছি ভাই। যেমন এখানে মূল বাক্যটা কি ছিল, যে is now seen milder than it is feared. It কাটা is কাটা feared, ঠিক আছে? ওকে, তারপর দেখেন দাদা, কি হচ্ছে। বলেন। হ্যাঁ দাদা, 23 তারিখে আমাদের বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলের রিটার্ন আছে। যদি একটা প্যাসেজ সলিউশন, আর্গুমেন্ট রাইটিং আচ্ছা, আমি এবং আগে এর দিয়ে উপরে দিব, একটা স্পেশাল ক্লাস নিতেন। দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো। আজকে এই আচ্ছা, তাহলে ক্লাসটাকে দেখেন, যে আপনি যে পড়ে দেখেন, আপনারা তো পড়তে দিচ্ছেন না, বারবার শুধু প্রশ্ন করেই যাচ্ছেন। মানে আমি দেখাতে যাচ্ছি যে আপনারা যে ক্লজ গুলো পড়ছেন না, প্রত্যেকটা ক্লজ হ্যাঁ, যেখানে আপনার কোনো না কোনো কারণে আছে, এটা আপনার দেখতে হবে। আপনি যে শিখতেছেন, কেন শিখতেছেন, কোনো দরকার নাই আমি রাত 11টা বাজে বসে বসে এগুলো কেন শিখবো, একটু ভালো করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। আপনি তারপর মিউট দেখেন করে কি দিয়ে বলছে, আগে একটু বোঝায় না। বলছে স্যার all of this suggest, এই সব কিছুই আমাদেরকে কি সাজেস্ট করে, সাজেস্ট ইট। এখানে একটা ইট ছিল, এবার চলে আসলো কি নাউন ক্লজ, এই ইটের জায়গাতে একটা নাউন ক্লজ বসছে। সেই নাউন ক্লজটা কি, ইনফ্লেশন উইল ইজি back from record high only slowly in the early month of 2023.
মানে এখানে পুরোটাই নাউন ক্লজ, আমি জাস্ট এইটুকু পড়লাম। কারণ আমরা জানি যে এই অবজেক্ট পজিশনে যে অল অফ দিস সাজেস্ট ইট, এই অবজেক্ট পজিশনে যদি কোনো নাউন ক্লজ থাকে, দ্যাট যুক্ত হয়ে বসে, দ্যাটটা বাদ দিয়েও লিখতে পারি। সো দ্যাটটা বাদ দিয়ে শুধু এইটুকু লিখছে, ইনফ্লেশন উইল ইজি ব্রেক ব্যাক ফ্রম রেকর্ড হাই অনলি স্লোলি ইন দ্য আর্লি মান্থ অফ 2023। এবং এই সব দেখে আমরা বুঝতে পেরেছি যে মুদ্রাস্ফীতিটা কি হবে, আপনার হচ্ছে এই ইতিহাসের সর্বোচ্চ পর্যায় থেকে ধীরে ধীরে 2023-এর প্রথম থেকে একটু একটু করে কমে আসবে, উইথ আন্ডারলাইং ইনফ্লেশন মোর ক্লোজলি ওয়াচড বাই সাম ইসিবি পলিসি মেকার দেন দ্য হেডলাইন ফিগার রিমেইনিং স্টাবরনলি হাই। ঠিক আছে, তাহলে এই উইথ আন্ডারলাইং ইনফ্লেশন মোর ক্লোজলি ওয়াচড বাই সাম ইসিবি পলিসি মেকারস দেন দ্য হেডলাইন ফিগারস রিমেইনিং স্টাবরনলি হাই। মানে কি, মানে বলতেছে যে সবকিছু থেকে আমরা বুঝতে পারছি যে 2023 সালের প্রথম দিক থেকেই ইনফ্লেশনটা কমে আসবে। ঠিক আছে, যেমনটা দেখা যাচ্ছে হচ্ছে আপনার ইসিবি পলিসি মেকারদের মতামত অনুসারে, পত্রিকার শিরোনামগুলো বাদ দিয়ে দেন, সেখানে আপনার ভয়ঙ্কর রকম ভাবে অনেক হাই একটা অ্যামাউন্ট দেখানো হচ্ছে, যেটা খুবই স্ট্যাগনেন্ট থাকবে, এটা কমবে না। কিন্তু তথ্য বলতেছে যে না, আমাদের সিচুয়েশন বলতেছে যে 2023-এর প্রথম দিক থেকে আমাদের ইনফ্লেশনটা কি হয়ে যাবে, কমে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, এবার কি বলছে দেখেন, এই যে এবার একটা নাউন ক্লজের সুন্দর এক্সাম্পল পাচ্ছি, ইনভার্টেড কমা দিয়ে আপনার হচ্ছে একটা কোটেশন মার্ক করছে, যে the core inflation rate is unlikely to peak until mid 2023 and will only fall slowly thereafter। এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একত্র করে একটা কোটেশন বানানো হয়েছে। মানে কি, মূল মুদ্রাস্ফীতির হারটা 2023 সালের মধ্য পর্যায় পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থাকবে, মানে কমবে না, এরপরে গিয়ে উইল অনলি ফল স্লোলি দেয়ার আফটার, এরপর থেকেই আস্তে আস্তে কমতে শুরু করবে। এই পুরো কোটেশনটা দিছে কে, ওই যে কি বলে, কমার্স ব্যাংক ইকোনমিস্ট ক্রিস্টোফার ওয়েল সেইড, উনি ওই ব্যাংকের অর্থনীতিবিদ, তিনি বলেছেন এটা। এখানে মূল ক্লজটা কি ছিল, ওই ইকোনমিস্ট মানে কমার্স ব্যাংক ইকোনমিস্ট ক্রিস্টোফার ওয়েল সেইড ইট, এই ইটের পরিবর্তে এই নাউন ক্লজটাকে কোটেশন মার্ক করে আনা হয়েছে। দেখেন তো পড়াইছেন, স্ট্রাকচারটা আপনাদের একটু বলেন তো মনে করে। হ্যালো, জি দাদা পড়াইছেন। আচ্ছা, আমি জাস্ট মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি যে ভাই দেখেন আপনাদের যা পড়াইছি, কিন্তু আগের সেন্টেন্সটাতে মনে হয় স্যার একটু কমার মনে হয় একটু কেমন ঝামেলা দেখছিলাম দাদা। কোনটাতে স্যার মেইন হয় এই লাইনে সমস্যা আছে স্যার। হ্যাঁ, ওই যে রিমেইনিং স্টাবর্নলি, স্যার রিমেইনিং স্টাবর্নলি হাই, তারপর হচ্ছে স্যার আন্ডারলাইং ইনফ্লেশন, এটার জন্য তো বারবার আপ ডাউন করতেছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। বলেন, আমি ধরছি, বলেন। আন্ডারলাইং ইনফ্লেশনের জন্য দুইটা কমা দিয়ে যে আলাদা করা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, which is more closely watched by some ECB policy makers than the headline figures। ঠিক আছে, which is কেটে দিয়ে more closely watched by some ECB policy makers than the headline figures। এবার এই হেডলাইন ফিগার অ্যাডজেক্টিভ ক্লজ কি, which is remaining stubbornly high, which কাটবো is কাটবো, remaining stubbornly high। বুঝতে পারলাম দাদা? তাহলে ওই যে মান্থ অফ 2023 এটার পরে যে কমা, এই কমাটা কি? ওই কমাটা হচ্ছে গিয়ে একটা ব্রেক দিয়ে সে প্রিপোজিশনাল ফ্রেজটাকে বলতেছে যে উইথ আন্ডারলাইং ইনফ্লেশন। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা আমরা। উপরের লাইনে একটা সমস্যা আমরা পরীক্ষার খাতায় যদি এরকম সিচুয়েশন আমরা লিখতে চাই, তাহলে মানে কমার পরিবর্তে এমটিস দিলে একটু ভালো হয় না? বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেন্টেন্স যদি ক্লিয়ার রাখতে চান দিবেন, কোনো সমস্যা নেই। তো ভাই স্যার ক্যান্ডিডেট উপরের লাইনটা দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার উপরে মিন হোয়াইট, ওই এখানে একটু মনে একটু সমস্যা আছে স্যার। মিন হইলে কি হয়েছে বলেন? হোয়াইট এ রিসেশন দ্যাট ওয়াজ, এটুকু কি অমিট করা যায় না স্যার? আপনি যদি অমিট করতে চান অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা তো নাই আমি দেখি। ইনারও তো কারণ এটা আপনার মেইন অমিট ক্লজটা করেনি হচ্ছে, আরে ভাই করে নাই, এখন শীতকাল, আমি জামা কাপড় পইরা আছি, আর আমি যদি কই যে না আমি জামা কাপড় না পইরা উদাম গায়ে ঘুরমু, সমস্যা তো নাই।
রাইটারের কাছে মনে হয়েছে যে সে অমিট করবে না, অমিট করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো কিছু নাই। ওকে, জি স্যার। বুঝতে পেরেছেন? উনি জি স্যার। যদি মনে করে আমি ক্লজ ফরম্যাটে রেখে কমফোর্ট ফিল করছি, উনি এটাই করবে। উনি যদি মনে করে যে না ক্লজ ফরম্যাটে না রেখে আমি ফ্রেজ ফরম্যাটে সৌন্দর্য লাগছে, উনি ওটাই করবে। এখন আপনি যদি বলেন যে না শুনুন ভাই আমি কি দ্যাট কাটবো ওয়াজ কাটবো, পারবো? অবশ্যই পারবেন। আমি এখানে ভুল বলতে পারি না কোনোভাবে আপনাকে, আর যাই কিছু হোক। এখন দেখেন কি বলছে, এরপরে দেখেন এটা কি বলছে যে against this backdrop the ECB's goal of pushing the inflation rate back to just under 2% on a sustainable basis seems a long way off. বলতেছে এই সমস্যাগুলোর কারণে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের যে একটা লক্ষ্যমাত্রা আছে যে মুদ্রাস্ফীতিকে তারা পুনরায় 2% নিচে নামিয়ে দেবে, ঠিক আছে, একটা দীর্ঘ মেয়াদের জন্য, এইটা আসলে মনে হচ্ছে যে অনেক দূরের কথা, এটা তো সহজেই অর্জিত হবে না। এটা নর্মাল একটা সেন্টেন্স লিখে প্যাটার্ন এমন কিছু। এরপরে দেখেন একটু দাঁড়ান তো, অডিও অন অডিও অফ করেন সবাই, অডিও অফ করেন। আমি 3 গুনবো, অডিও অফ না পাওয়া মাত্রই আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেব। 1 2 ঘুমাচ্ছে নাকি? এবং 3। না মামা, এই রেকর্ডিং থাকে পরে আবার দেখতে পারে। ঘুমে ধরতেছে আমার অনেক। দাদা এই করে দেন, মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন একদম। দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কথা শুনলেই হবে, আপনার কথা শুনলেই হবে। এদের নিয়ে বিশাল বিপদ, এরা ক্লাস করে না, মন দিয়ে পড়বে না। রিমুভ করে, ঠিক আছে, পড়ালেখা করে না কেন ছেলেমেয়েরা, আমি বুঝি না আর কি। দেখেন এবার দেখেন কি আসলো আপনার কাছে, এবার আসতেছে হচ্ছে আপনার এই যে ইফ যুক্ত সেন্টেন্স কি বলতেছে, দেখেন ইফ যুক্ত সেন্টেন্সটা বলছে ইফ ডিসইনফ্লেশন, মানে ইনফ্লেশনের একটা বলতে পারেন যে বিপরীত টার্ম, যদি মুদ্রাস্ফীতির বিপরীত দিকটা প্রুভস স্লো টু লো, যদি মুদ্রাস্ফীতি কমিয়ে আনার ব্যাপারটা খুব ধীর গতির হয়ে যায়, firms and consumer may lose confidence in the ECB's commitment and adjust their ways and price setting behavior to reflect higher inflation, perpetuating rapid growth price. Oh my god, কত বড় বাক্য দেখছেন। এই বাক্যটা হইলো কিভাবে আমরা দেখিতে পারি কিনা। এই বাক্যটা প্রথমে অ্যাডভার্ব ক্লজ ইফ যুক্ত কন্ডিশনাল, যে যদি এই যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার ব্যাপারটা এটা বেশি ধীর গতির হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আপনার এবার মেইন ক্লজটা আসতেছে যে ফার্মস এন্ড কনজিউমার্স, প্রতিষ্ঠানগুলো এবং ভোক্তারা মে লুজ কনফিডেন্স ইন ইসিবিস কমিটমেন্ট, তারা কি করতে পারে, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের যে প্রতিশ্রুতিটা আছে যে আমরা মুদ্রাস্ফীতি কমাবো, এখানে তারা আপনার বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু একটা কম্পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে আছে। এন্ড অ্যাডজাস্ট এর একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কারা, ওই ফার্ম এন্ড কনজিউমাররাই, এবং তারা কি করতে পারে, তারা ইসিবির কমিটমেন্টের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে, এবং তারা তাদের মজুরি দুই জিনিসটাকে কি করতে পারে, আপনার এই দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। এই অ্যাডজাস্ট করার মানেটা কি, মানে ইউরোপিয়ান ব্যাংক বলছে যে ভাই আপনারা দয়া করে মুদ্রাস্ফীতি ঘটছে আমরা জানি, বাট এই মজুরি এবং প্রাইসটা বাড়ায় ফেলেন না, আমরা কমায় ফেলতেছি। কিন্তু ওরা যদি দেখে যে না ইউরোপিয়ান ব্যাংক কমিটমেন্ট রাখতে পারতেছে না, তখন তারা কিন্তু এটা করে ফেলতে পারে, মানে এখনো সিদ্ধান্তটা নেওয়া হয় নাই। তো বলতেছে অ্যাডজাস্ট দেয়ার ওয়েজ এন্ড প্রাইস সেটিং বিহেভিয়ার, ঠিক আছে, তাদের এই আচরণে চেঞ্জ আসতে পারে। এখানে ডিরেক্টলি আসলে আচরণ বলতেছে না, মানে মজুরি এবং মূল্য দুই ক্ষেত্রেই
তারা কি করতে পারে, পরিবর্তন আনতে পারে কিসের জন্য, টু রিফ্লেক্ট হায়ার ইনফ্লেশন, যাতে করে উচ্চমাত্রার মুদ্রাস্ফীতিটা আপনার হচ্ছে অ্যাকচুয়ালি ফুটে ওঠে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কিরকম, ক্যালকুলেশন বলতেছে ইউরোপের মুদ্রাস্ফীতি 10%, কিন্তু মজুরি এখনো অ্যাডজাস্ট করা হয় নাই। তো ওরা বললো যে ওকে আমাদের মজুরি 10% বাড়ায় দিব, দামও 10% বাড়ায় দেবো জিনিসপত্রের। তো বলতে কেন, যেন অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতিটা চোখে পড়ে। এখন এই যে টু রিফ্লেক্ট হায়ার ইনফ্লেশন, এই জিনিসটা কি করতেছে, হুইচ উইল পারপেচুয়েট র্যাপিড প্রাইস গ্রোথ, যেটা কি করবে, যেটা হচ্ছে দ্রুত মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধির বিষয়টিকে আরো বেশি দীর্ঘস্থায়ী করে তুলবে। হুইচ উইল পারপেচুয়েট, পারপেচুয়েট মানে হলো দীর্ঘস্থায়ী করা, হুইচ উইল পারপেচুয়েট র্যাপিড প্রাইস গ্রোথ, হুইচ কাটলাম, ইজ কাটলাম, মেইন ভার্বটা আইএনজি করলাম, পারপেচুয়েটিং র্যাপিড প্রাইস গ্রোথ হয়ে গেল, দ্যাটস ইট। তারপরে এখানে পুরো বাক্যটা কিন্তু কি অ্যাডভার্ব ক্লজ, ইফ যুক্ত কন্ডিশনাল অ্যাডভার্ব ক্লজের কাহিনী, আবার অ্যাডজেক্টিভ ক্লজও আছে, আবার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কম্পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানানো হয়েছে, দেখেছেন। এরপরে দেখেন, এরপরের বাক্যটা কিন্তু একটু অন্যরকম, বলতেছে while that has not yet happened, যদিও, এখানে একটা অ্যাডভার্ব ক্লজ, যদিও এটা এখন পর্যন্ত এরকম কিছু ঘটে নাই, লঙ্গার টার্ম ইনফ্লেশন, দীর্ঘমেয়াদের মুদ্রাস্ফীতি এক্সপেকটেশনস, এই ধরনের কিছু যদি প্রত্যাশা করা হয়, আর আনকমফোর্টেবলি হাই, এটা খুব ভয়ানক রকম উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি হতে পারে, and continue to trend up, এবং বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলতেই পারে, ঠিক আছে, চলতে থাকতে পারে। এইখানে সে বাক্যটা শেষ, প্রথমে অ্যাডভার্ব ক্লজ তারপরে মেইন ক্লজ আনা হয়েছে। এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর, পরের বাক্যটা, ঠিক আছে, এখানে মেইন ক্লজটা কি, এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর নাও স্ট্যান্ডস অ্যাট 2.4%, এটা হলো মূল ক্লজ, যে একটা বাজার ভিত্তিক সূচক বর্তমানে 2.4% আছে। এই বাজার ভিত্তিক সূচকটাই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কি করা হয়েছে, হুইচ ইজ অফেন সাইটেড বাই ইসিবি, এই হুইচ কেটে দিয়েছি, ইজ কেটে দিয়েছি, অফেন সাইটেড বাই দ্য ইসিবি, অর্থাৎ প্রায়ই আপনার উদ্ধৃতি দেয় ইসিবি, উদ্ধৃতি দেওয়া হয় ইসিবি কর্তৃক এমন একটা বাজার সূচক বর্তমানে 2.4%। এবার 2.4% এর অ্যাডজেক্টিভ ক্লজ কি, হুইচ ইজ ওয়েল অ্যাবভ দ্য 2% টার্গেট, রিডাকশন করে কি হয়েছে, হুইচ কেটেছে, ইজ কেটেছে, ওয়েল অ্যাবভ দ্য 2% টার্গেট, যা কিনা এখনো যে লক্ষ্যমাত্রা 2% সেটার চাইতেও বেশি আছে। and has moved up even as policy is tightened, ঠিক আছে। একজন কি বলছেন, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ক্লাস বুঝতে পারছেন না, এটা হচ্ছে আমি ক্লাসের প্রথমেই বলেছি যে আপনার এখানে হচ্ছে প্রথম 9-10টা ক্লাস হয়েছে না, পুরো গ্রামারটা আমি ধরায় নিয়ে আসছি, এখন জাস্ট আপনাদের একটা ক্লাসে দেখাচ্ছি যে পত্রিকায় যে আমরা যা পড়ি তা হচ্ছে গিয়ে কি আপনার পুরো ওই ক্লজেরই মারপ্যাচ, আর কিছুই না, ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা কোথায় গেল, এই যে প্রশ্নটা হচ্ছে, এই যে হ্যাজ মুভড আপ ইভেন অ্যাজ পলিসি ইজ টাইটেন্ড, এই এন্ড এর পরে এই অংশটা কিভাবে তৈরি করা হয়েছে, কে বলতে পারবেন, বলেন দেখি, পারলে থ্যাংক ইউ। 24% এর জন্য এটা হ্যাঁ 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 হ্যাঁ, সাবজেক্ট, এই জন্য সাবজেক্টটা উল্লেখ করা হয়নি। এটা অবশ্যই 2.4% কে বোঝাচ্ছে, কিন্তু 2.4% বলা যাবে না, বলতে হবে যে এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর, বুঝতে পারছেন ব্যাপারটা, মানে এখানে একটা ক্লজ হচ্ছে এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর নাও স্ট্যান্ড অ্যাট 2.4% and it has moved up, এবং এটা আরো বেড়েছে, ওই ইট দিয়ে কি মার্কেট বেস ইন্ডিকেটর কি বোঝাচ্ছি, তাই এন্ড দিয়ে আমরা আরেকটা
ক্লজ শুরু করেছি যার সাবজেক্ট হচ্ছে কি মার্কেট বেস ইন্ডিকেটর, এবং এটাও বেড়েছে ইভেন, এমনকি বেড়েছে এই ইভেনের পরে আরেকটা অ্যাডভার্ব ক্লজ আনা হয়েছে অ্যাজ পলিসি ইজ টাইটেন্ড। আপনার যে গৃহীত নীতিমালাটা আছে ওটাকে আরো সংকুচিত করা হয়েছে। তার মানে এই বাক্যের স্ট্রাকচারটা কি দেখেন, বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা হচ্ছে গিয়ে কি এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর নাও স্ট্যান্ড অ্যাট 2.4% and it has moved up even। এটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে বাক্য শেষ। এবার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর, আর দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট ইট হ্যাজ মুভড আপ। এই ইট দিয়ে ওটাকে বোঝানোর কারণে পরের ইটটা আমার আনতে হয় না। এটা আমরা অনেকে জানি যে সুমন ইজ প্লেইং অ্যান্ড স্লিপিং, এরকম বলতে পারি, সুমন দিবে বলতে হয় না। এবার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট এ কি মার্কেট বেসড ইন্ডিকেটর, এটার অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি হুইচ ইজ অফেন সাইটেড বাই ইসিবি, রিডাকশন করে কি হলো অফেন সাইটেড বাই ইসিবি। আবার now we stand at 2.4%, এই 2.4% adjective clause কি which is well above 2%, which কাটা is কাটা well above 2%, আর has moved up এর পরে adverb clause টা কি even policy is tightened। পুরো স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? তার মানে দেখেন, হ্যাঁ কি বললেন বুঝি নাই, আরেকবার কি? আরেকবার দাদা মাথার মধ্যে গোলমাল লেগে গেছে। না গোলমাল লাগানো যাবে না, আমি তো প্রথমে ভেঙে ভেঙে বুঝাচ্ছিলাম একেবারে। এখানে দাদা দুইটা well মেন, above 2% এই জিনিসটা ওইটা আসলে ওটা কানেক্টেডটা বুঝতে পারি না যে কোথায় কিভাবে আসলো well above ওইটা হচ্ছে 2.8 প্রিপোজিশনের যে অবজেক্ট 2.4% এটাকে মডিফাই করতেছে which is well above 2% টার্গেট, যেটা কিনা এখন পর্যন্ত আপনার 2% এর উপরেই আছে বোঝাচ্ছে। which কেটে দিয়েছি, is কেটে দিয়েছি, well above 2% টার্গেট। ওকে 2.4 এর হচ্ছে এটা আছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে বর্তমানে এটা 2.4% যেটা কিনা 2% এরও বেশি, which is well above 2% টার্গেট। ঠিক আছে দাদা? হ্যাঁ বলেন স্যার স্যার অ্যাডভার্ব ক্লজ কি কমা দিয়ে সেপারেট করা যাবে মুভ আপের ওই জায়গাটাতে? একটু কাইন্ডলি আগের ক্লাসগুলো দেখবেন, সব দেওয়া আছে। ঠিক আছে, সব দেওয়া আছে এগুলা, যে অ্যাডভার্ব ক্লজটা মেইন ক্লজের পরে বসলে সাধারণত কমা দিয়ে সেপারেট করতে হয় না। এটা যখন মেইন ক্লজের আগে বসে বা মেইন ক্লজের সাবজেক্টের পরে বসে তখন কমা দিয়ে আলাদা করতে হয়। ঠিক আছে, কেন পড়িয়েছিলাম দেখি। ঠিক আছে স্যার, আমি ক্লাসটা করছি, একটু কনফিউশন লাগছে, বুঝছি। ওকে, তারপর বলছে তারপর কি বলছে দাদা কথা ভালোভাবে বলছেন না, বুঝি নাই কি বললেন? দাদা আপনি ওই যে যেখানে পড়াইছিলেন ইভেন এস দিয়ে যে অ্যাডভার্ব ক্লজটা শুরু হয়েছে, এটা ক্লজ মার্কার ইভেন এস না স্যার? as দাদা আপনার কথা ভালোভাবে বুঝতে পারছি না। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছেন? জি দাদা ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই, কথা ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে এটা হচ্ছে মানে আমরা বলি না যে এটাও বেড়েছে and has moved up even, কেননা as policy is tightened, দাদা একটা কোশ্চেন ছিল, আরো বেশি হ্যাঁ সংকুচিত করায়। হ্যাঁ বলেন, শুনছি। বলছি যে এই যে হ্যাজ মুভড আপ মানে কি এটা বোঝাচ্ছে যে 2.4% থেকে আরো বাড়ছে, না 2 থেকে 2.4% হইছে টাইটেন হওয়ার পরে, এটা বোঝাচ্ছে? না, এটা বলতেছে যে একটা মানে ইসিবি প্রায় সময় উদ্ধৃতি দেয় এমন একটা বাজার ভিত্তিক সূচক যেটা হচ্ছে বর্তমানে 2.4%, যা কিনা সেট করা যে লক্ষ্যমাত্রা 2% তার চেয়ে বেশি, এবং এটা আরো বৃদ্ধি পেয়েছে এই পলিসিটা টাইটেন করায়। মানে হচ্ছে এটা বুঝাচ্ছে না যে 2%-এর থেকে বৃদ্ধি পেয়েছে, মানে বুঝাচ্ছে আগে 2.4%-এর কম ছিল, পলিসি টাইটেন করায় এটা আরো বেড়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু 2 থেকে বেড়ে 2.4 আসছে এটা কিন্তু বুঝায় নাই। ঠিক আছে, তার মানে এটা 2.4 থেকে আরো বেড়েছে, মানে না আলটিমেট আরো বেড়েই 2.4-এ আসছে। আগে হয়তো বা 2.3 আচ্ছা ছিল, ঠিক আছে। 2.2 ছিল, বা 1.9 হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু এটা কোনোভাবেই 2 থেকে বেড়ে 2.4 এটা কিন্তু বোঝায় নাই। লক্ষ্য ছিল 2%। আমাদের লক্ষ্য 2%-এ সেট করে রাখা, কিন্তু এটা ইতোমধ্যেই 2.4 হয়ে গেছে বৃদ্ধি পেয়ে। ওকে, হ্যালো, জি দাদা ওকে ওকে হ্যাঁ ওকে ওকে।
এবার বলছে দ্য ইসিবি's নিউ প্রজেকশন, ইসিবির যে নতুন যে লক্ষ্যমাত্রা বা প্রাক্কলন ডিউ আউট নেক্সট উইক, যা হয়তো বা নেক্সট উইকে আসবে, আর নাও সেট টু শো, মেন ক্লজটা হচ্ছে ইসিবি's নিউ প্রজেকশন আর নাও সেট টু শো ইনফ্লেশন অ্যাবভ টার্গেট থ্রো 2024 and only failing to 2% in 2025. তো এমত অবস্থায় ইসিবি যখন দেখলো যে কিছুই করা পসিবল না, তাই তারা নতুন প্রাক্কলন দাঁড় করছে, যা সামনের সপ্তাহে আসবে। সেটা হচ্ছে যে 2024 সাল জুড়েই ইনফ্লেশনটা হচ্ছে আপনার লক্ষ্যমাত্রার চেয়ে উপরে থাকবে, কিন্তু 2025 সালে গিয়ে ইনফ্লেশনটা আপনার যে লক্ষ্যমাত্রা আছে 2%, সেখানে নেমে আসবে, ফলিং টু 2%, কমে 2% নেমে আসবে। এটা সাধারণ বাক্যের না বোঝার কিছুই নেই। এরপর একটা কোটেশন ওই যে বলতেছে যে দ্য সেকেন্ড রাউন্ড ইফেক্ট উইল ড্রাইভ ইনফ্লেশন নেক্সট ইয়ার অ্যান্ড ইন 2024। এটা কে বলছে? ইসিবি চিফ ইকোনমিস্ট ফিলিপ লেইন সেইড, মানে কোটেশন করা হয়েছে। এটা আপনাদেরকে নাউন ক্লজে আমরা দেখিয়েছি। এখন দেখেন, আমি প্রায় 50 মিনিট ধরে বকবক করতেছি। পুরো বকবকে আমি আপনাদের যা পড়াইছি, যে ক্লজ গুলা পড়াইছি, টেন্স গুলা পড়াইছি, ফ্রেজ গুলা পড়াইছি, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর হচ্ছে আপনার ডিগ্রি অফ কম্প্যারিজন, সবকিছু কি দেখতে পাচ্ছেন? আছে, দেখতে পাচ্ছেন? জি জি দাদা। আমি উপরে কিন্তু আছে। প্রথম দিন একটা কথা বলছিলাম আপনাদেরকে যে ভাই, আমি আপনাকে দরকারের বাইরে এক লাইনও পড়াবো না, এটা আমার অভ্যাসের মধ্যেই নেই। আজকে তো জাস্ট আপনাদেরকে দেখালাম যে বাক্যগুলো এইভাবে আসছে। নেক্সট যখন পত্রিকার ক্লাসগুলো আমরা নেব, আমরা দেখাবো একটা আর্টিকেল নিয়ে, যে একটা বড় বাক্য নিয়ে দেখাবো যে কিভাবে এই বাক্যটা তারা তৈরি করছে। মানে আজকে তো আমি আসলে গ্রামে আসছি তো একটু ঘুরতে, তো আগে আসলে গ্রামে টামে আসলে আমি ক্লাস নিতাম না। তো পরে আবার অনেকে দেখি কমপ্লেন করে যে ভাই কমিটমেন্ট ঠিক রাখে না। বললাম থাক, কষ্ট করে হলো ক্লাস নিয়ে নেই, আমার একটু গলাটার অবস্থাও খারাপ। মোবাইল থেকে জাস্ট দেখায় দেখায় দেখাইলাম, দেখেন এই পার্টটা আছে। তো আমরা তখন ভেঙে দাদা ভেঙে দেখাবো যে এই সেন্টেন্স গুলা কিভাবে সৃষ্টি হচ্ছে। আপনাকে জাস্ট দেখালাম আজকে যে আপনি যা পড়ে আসছেন তা এখানে আছে। নেক্সট কয়েকটা ক্লাস আপনাদের দেখাবো যে কিভাবে এগুলো আমাদের কাজে লাগতেছে, ঠিক আছে? 23 তারিখে যেহেতু অফিসার রিটেনের পরীক্ষা থাকবে, এর আগে আমরা অ্যাটলিস্ট 2টা আর্গুমেন্টের ক্লাস, একটা ফোকাস রাইটিং এর ক্লাস, একটা প্যাসেজ, একটা সামারি, এরকম ভেঙে ভেঙে একটা একটা করে ক্লাস নিয়ে ফেলবো, ঠিক আছে? যেন আপনি পরীক্ষা হলে একটু আগে থাকতে পারেন। ওকে, নাও জি দাদা। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। দাদা টাইটেল দেখান, কি নিউজ পেপারের যে টাইটেল ছিল ওইটা একটু দেখান আর কি, নিউজটা একটু পড়তাম পরে। মানে আমি টাইটেলটা দেবো, আপনাকে দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি, 1 সেকেন্ড, একটু দাঁড়ান। এই যে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম উইল লিঙ্গার ফর ইয়ার্স টু কাম, ঠিক আছে? ইউরোপের মুদ্রাস্ফীতিজনিত সমস্যা, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, যদিও অনুবাদে এখন আসলে সময় মানে মার্ক কমায় দিছে, কিন্তু অনুবাদ কিন্তু আসলে পড়ার মতো একটা জিনিস। ওকে, এই যে বলছে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম উইল লিঙ্গার ফর ইয়ার্স টু কাম, এটা অনেকে অনেক রকম অনুবাদ করতে পারবেন, কিন্তু চাইলে খুব ছোট্ট করে 4 শব্দের মধ্যে আপনি এই অনুবাদ সারতে পারবেন। যদি এখন অনুবাদ আসলে 10 মার্ক দিচ্ছে, কেন 10 মার্ক দিলে আমি বুঝলাম না, অ্যাটলিস্ট 20 মার্ক রাখতে পারতো, ঠিক আছে? এই হচ্ছে কথা। নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন করতে পারেন, আমি শুনবো, বলেন, সমস্যা নেই। দাদা হেডলাইনটা তো এটা সেন্টেন্স আকারে লিখছে, এটা তো হ্যাঁ। ফ্রেজ আকারে লিখতে হয় নাকি? না, লিখতেই হয়, আমি আপনার কোনোভাবে বলি না, আমি বলছি লিখে। আপনি যখন শোনেন, ব্যাপারটা হচ্ছে ইট ডিপেন্ডস। যখন আপনি ধরেন একটা প্যাসেজ জাস্ট সলভ করে দিবেন কোনো মতে, তখন আপনার টার্গেট থাকবে যে কত সুন্দর করে হেডলাইন দেওয়া যায়। কিন্তু ওনারা তো সারাদিন এই আর্টিকেলে লিখে, ঠিক আছে?
এই জন্য আপনার সবসময় সে ওই রিডাকশন করেই লিখবে এমন কোনো নিয়ম নাই, ঠিক আছে? এখানে আমরা রিডাকশন করে লিখলে কি হইতো, কেমন হইতো একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, দাঁড়ান বলছি। থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন অলসো। জাস্ট এ সেকেন্ড, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, একটু দাঁড়ান। যেমন আপনি যদি বলেন যে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম উইল লিঙ্গার ফর ইয়ার্স টু কাম, যদি আপনি আমাকে বলেন শুন ভাই এটাকে আপনি রিডাকশন করেন, দিয়ে কেমনে করবেন? তো আমি প্রথমে বলবো বাক্যটাকে উইল লিঙ্গার না বলে আপনি এইভাবে বলেন যে ইউরোপস ইনফ্লেশন প্রবলেম ইজ গোয়িং টু লিঙ্গার ফর ইয়ার্স টু কাম। কোনো সমস্যা আছে বললে বলেন তো? না দাদা ঠিক আছে। এখন আমি এই ইজ গোয়িংটা বাদ দিয়ে দিব, আমি লিখবো ইউরোপস ইনফ্লেশন প্রবলেম টু লিঙ্গার, মানে টু প্রিপজিশন, টু লিঙ্গার ফর ইয়ার্স টু কাম। বুঝতে পারছেন কি বলছি? জি। ওকে। আচ্ছা। যেমন আপনি মনে করেন কাতার বিশ্বকাপের পর্দা উন্মোচন করা হইতেছে, তো আপনি বলতে পারেন কি কাতার ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, উইল বি আনভেইলড টুডে। আবার এভাবে বলতে পারেন কাতার ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং টু বি আনভেইলড টুডে। বেঁধে যাচ্ছে। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার। ওকে। ভাই আপনার যেটা তো সমস্যা দাদার, ইউরোপস, দাঁড়ান, কাতার ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং টু বি আনভেইলড টুডে, এই যে ইজ গোয়িং বাদ দিয়ে দিব, তাহলে কি লিখবো? কাতার ওয়ার্ল্ড কাপ টু বি আনভেইলড টুডে। তো উইল লিঙ্গার না লিখে আমি কি বললাম? ইজ গোয়িং টু লিঙ্গার। শর্টকাট করে কি হবে? ইউরোপস ইনফ্লেশন প্রবলেম টু লিঙ্গার ফর ইয়ার্স টু কাম। বুঝতে পারছেন? জি দাদা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোশ্চেন? দাদা বলুন। দাদা যে ফর ইয়ার্স টু কাম, এই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে কি আসন্ন বছরগুলোর কথা বলতেছে? এটার কি ট্রান্সলেশন এরকম হবে? বুঝি নাই, মানে এটার মিনিংটা কি যে ফর ইয়ার্স টু কাম? হ্যাঁ স্যার, ও যে ওটা কি মানে আসন্ন বছরগুলোর এরকম বোঝাচ্ছে কি? মানে ইউরোপের যে মুদ্রাস্ফীতির যে সমস্যাটা আছে, ঠিক আছে, মানে হচ্ছে প্রত্যাশিত পর্যায়ে আসতে আরো সময় নেবে, কয়েক বছর লেগে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলেন। স্যার ইজ গোয়িং টু লিঙ্গার থেকে টু লিঙ্গার করা, এটা স্যার কোন মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ কোনটাতে পড়ে স্যার? না না না, এটার আসলে কোনো নিয়ম নাই, এটা আমি সত্যি বলতে আমি এটা কোনো নিয়মের মধ্যে ফেলতে পারবো না, এটা আমি পত্রিকা এখানে পড়তে তো ওইটা পড়তে। দাদা যে দুইটা ভার্ব আসলে টু দিয়ে আমরা জাস্ট ইনফিনিটিভ যে নিয়মটা ওইটাই তো জাস্ট নরমাল নিয়মের ভিতরে। না না, আমি সেই টু বুঝাই নাই ভাই, আমি বুঝাইছি ইজ গোয়িং টু, মানে টি লেখে ও, টি ডাবলও না। ওকে দাদা টপিকের বাইরে একটা হ্যাঁ বলেন, শুনতেছি। মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির মধ্যে কোনো পার্থক্য আছে? আমার জানা মতো তো নাই মূল্যস্ফীতি। এখন ইন এ সেন্স আপনি এটা বলতে পারেন যে ভাই মূল্যস্ফীতি মানে শুধু প্রাইসটাকে বোঝায়, আর মুদ্রাস্ফীতি সেন্সটা ব্রডার, কিন্তু আমার মতে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি তো আসলে একই মনে হয়, ঠিক আছে? দাদা বলেন। দাদা এই যে টাইটেল যেটা আছে এটার মিনিংটা একটু বলবেন দাদা, আমি একটু আবার একটু রিপিট করবেন? কি বলবো আমি আবার বিশেষ বুঝিনি। করে এই আজকের যে আমরা নিউজ ইয়াটা পড়লাম আর্টিকেলটা, ওই আর্টিকেলে যেটা হেডলাইন আছে, হেডলাইনের ফর ইয়ার্স টু কাম, এটার মিনিংটা আসলে কি এবং পুরো হেডলাইনটার মিনিংটা কি হবে স্যার? হেডলাইনের মিনিংটা হচ্ছে এরকম যে ইউরোপের মুদ্রাস্ফীতি সমস্যা বা ইউরোপের মুদ্রাস্ফীতি পরিস্থিতি, ঠিক আছে, উন্নতি লাভ করতে কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো কয়েক বছর লেগে যাবে। বুঝতে পেরেছেন? হ্যালো, তাহলে দাদা এখানে টু কাম বলতে, টু কাম দিয়ে দাদা এখানে উন্নতি বোঝায় না? অনেকটাই, হ্যাঁ। দাদা মাঝে মাঝে কথা বেঁধে যাচ্ছে। দাদা টু বলেন। কাম দ্বারা কি বোঝাইছে একটু বলবেন দাদা? টু কাম দ্বারা মানে টু এক্সটেনশনটা বুঝি নেই, টু কাম এটা To come to an end, ব্যাক করা ঠিক বোঝাইছে আছে? মনে হয়। আগের এবার অবস্থায় বুঝতে পেরেছেন? বছরের মধ্যে আবারও আগের অবস্থায় ফিরে আসবে। হ্যালো
শুনতে পাচ্ছি না, দেওয়া লাগছে। টু কাম টু অ্যান এন্ড মানে একটা শেষে আসতে, মানে উন্নতি করতে, ঠিক আছে? ইউরোপের মুদ্রাস্ফীতি জনিত সমস্যাটা স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো কয়েক বছর লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, এবার বুঝতে পারছি। দাদা দাদা বলেন। শুন, গত কয়েকদিন আগের একটা ক্লাসে আমি জাস্ট পদ্মা সেতু নিয়ে একটা সেন্টেন্স লিখছিলাম, যদিও আপনি আমাকে ওটা পরের ক্লাসে বলতে বলছিলেন। আমি 20 ব্যাচের, তো ওই সেন্টেন্সটাকে আমি এখানে আপনাকে যদি একটু দেই, আমাকে কি একটু এক্সপ্লেন করে দিতে পারবেন আসলে ভুলটা কোথায় বা হচ্ছে আসলে? হ্যাঁ, এখন দেন, চ্যাট বক্সে দেন, আচ্ছা, দেখতেছি। চ্যাটে এখানে আপনাকে পেস্ট করে দিচ্ছি। হুম। জি দাদা, দিছি। আপনার নাম কি একটু বলেন? দাদা আমার নাম সোহান। আমি তো চ্যাট বক্সে কিছু পাচ্ছি না এরকম। দাদা হচ্ছে এখানে তো আমার, রোহান। আচ্ছা দাদা এটা হচ্ছে রোহান জোজো থেকে আর কি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি বুঝেন নাই বলেন এবার। দাদা আপনি আমাকে বলেছিলেন যে পরবর্তী ক্লাসে যেন আমি এই সেন্টেন্সটা আপনাকে একটু মনে করাই দিই, যদিও আমি ওই ক্লাসটা পরে জয়েন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা আমি জাস্ট নিউলি আচ্ছা, এখানে স্টুডেন্ট। যে ভুলটা করছেন এই বাক্যের জি মধ্যে, হ্যাঁ, ওকে, এখানে যে বাক্যে যে ভুলটা করছেন সেটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। জি এখানে দাদা, পদ্মা সেতু বা পদ্মা ব্রিজের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল যে হুইচ ইজ ইনঅগিউরেটেড অন 25th জুন, ব্লা 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 ব্লা। তো হুইচ ইজ ইনঅগিউরেটেড এটা একটা প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ ইনঅগিউরেটেড, তাহলে হুইচ কাটবো, ইজ কাটবো, এটা হবে ইনঅগিউরেটেড, ইনঅগিউরেটিং না। ওকে দাদা বুঝছি। ইনঅগিউরেটিং কখন হবে? যখন ক্লজটা হচ্ছে গিয়ে হুইচ ইনঅগিউরেট অর্থাৎ অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ কারণ পদ্মা সেতু তো নিজেই ইনঅগিউরেট করে না, এটাকে ইনঅগিউরেট করা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে দাদা। ওকে, আর কোনো কোশ্চেন আছে? দাদা নিচের দিকের লেখাগুলো কি ঠিক ছিল? ওগুলো ঠিক ছিল, সমস্যা নেই। আচ্ছা দাদা, ধন্যবাদ। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অফিসারের আল্লাহ হাফেজ, নমস্কার এন্ড হচ্ছে গুড নাইট সবাইকে। জি দাদা, আপনি ভালো থাকবেন। ওকে, ঠান্ডার দিন সুস্থ থাকবেন সকলে। চেষ্টা তো করি আসলে। ভালো থাকবেন ভাই।